প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব থাইরয়েড ক্যান্সারে নিউক্লিয়ার মেডিসিনের ভূমিকা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। আজকের অতিথি ডাক্তার নুরুন নাহার। ডাক্তার নুরুন নাহার 1961 সালের 19 ডিসেম্বর ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর নিউক্লিয়ার মেডিসিন বিষয়ে MPhil ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সাইনেস অ্যান্ড থাইরয়েড বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ম্যাডাম, থাইরয়েড ক্যান্সার এটা অত্যন্ত জটিল একটা রোগ আমরা জানি, এবং এই ক্যান্সার হলে তার সার্জারি দরকার হয়। সার্জারির সঙ্গে আবার তার নিউক্লিয়ার মেডিসিন রিলেটেড একটা বিশেষ চিকিৎসাও দরকার হয়, যেটা রেডিও অ্যাক্টিভ আয়োডিনের মাধ্যমে আপনারা করে থাকেন। সে বিষয়ে বিস্তারিত শুনবো। তার আগে একটু যদি আমাদের বুঝিয়ে বলেন, থাইরয়েড ক্যান্সার হয় কেন একজন মানুষের, বা এর প্রিডিসপোজিং কোনো ফ্যাক্টর আছে কিনা, বা এটা হলে একজন মানুষের কি সমস্যা হয়? থাইরয়েড ক্যান্সার কেন হয় এটা বলা খুব মুশকিল। এখানে ঠিক মানে ঠিক এগুলো জেনেটিক বা এনভায়রনমেন্টাল কোনো কজ আছে কিনা এটা ঠিক ওইভাবে জানা যায় না। কিন্তু থাইরয়েড ক্যান্সার হলে কি সিমটম হতে পারে, তার মধ্যে সাধারণত পেশেন্টরা আসে থাইরয়েড গ্ল্যান্ডে সোয়েলিং নিয়ে বা টিউমার নিয়ে। ফুলে গেছে, বড় হয়ে গেছে। হ্যাঁ, যদি থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার দেখে পেশেন্ট, সাধারণত পেশেন্ট নিজে এটা ফিল করে অথবা তার পরিবারের লোকজন ফিল করে বা দেখে, তাহলে তারা মানে শরীরের কোন অংশে, গলার কোন অংশে ফুলে যাওয়া দেখে। থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে শরীরের গলার সামনে, এবং এইখানে যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে নর্মালি এটা দেখা যায় না। হ্যাঁ, কিন্তু যদি গ্ল্যান্ড বড় হয়ে যায় বা এখানে টিউমার হয় তখন এটা দেখা যায়। বিশেষ করে ঢোক গিললে এটা আরও পরিষ্কার হয়। তো যদি পেশেন্ট যদি দেখে যে তার গলা ফুলে গেছে, সে ফিল করছে, সাধারণত ব্যথা থাকে না, এবং পেশেন্ট এই জন্য ডাক্তারের কাছে আসে। ডাক্তারের কাছে আসলে পরে ইনভেস্টিগেশন করে তারপরে এটাকে ডায়াগনোসিস করতে হয়। গলার থাইরয়েড রিজিয়নে এখানে থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যাওয়ার তো আরও কজও থাকে, গয়টার হলেও ফুলে যেতে পারে। তো এটা যে ক্যান্সার হয়েছে কিনা সেটার জন্য আপনারা কি পরীক্ষা করে থাকেন? এখানে ক্যান্সার হয়েছে কিনা দেখার জন্য প্রথমত হচ্ছে সবচেয়ে ভালো এখন একটা মোডালিটি আছে, যেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড এখন ওয়াইডলি অ্যাভেলেবেল এবং সহজেই দেখা যায় থাইরয়েড গ্ল্যান্ডের সাইজ, পজিশন, থাইরয়েড গ্ল্যান্ডটা ইউনিফর্ম কিনা, কোনো মাস আছে কিনা, এই জিনিসগুলো দেখে নেওয়া হয়। এবং যেই নোডুলের কথা আমি বললাম, যে নোডুল বা চাকা দেখে পেশেন্ট এসেছে, সেই নোডুলের ক্যারেক্টারটা কি, কিছু কিছু বিশেষ ধরনের ক্যারেক্টার থাকে যেখানে ডাক্তার সন্দেহ করতে পারে যে এটা ধারণা করতে পারে, কিন্তু কনফার্ম তো করা যাবে না। কনফার্ম সবসময়ই বায়োপসি, কিন্তু তার আগে পেশেন্টকে স্ক্যান করা যেতে পারে। স্ক্যান করে যদি স্ক্যানে আমরা নন ফাংশনিং নোডুল পাই, অর্থাৎ কার্যকারিতা নাই সেই নোডুলটাতে, এই কোল্ড নোডুলগুলো সাধারণত ম্যালিগন্যান্ট হওয়ার সম্ভাবনা বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা। তার মানে ক্যান্সার নির্ণয়ের জন্য নিউক্লিয়ার মেডিসিনের স্পেসিফিক একক এরকম রোল নাই, এটা আল্ট্রাসাউন্ড করে কিংবা স্ক্যান করে, স্ক্যানে আপনারা সাহায্য করতে পারেন। তারপরে কনফার্ম হলো বায়োপসি করে। চিকিৎসার ক্ষেত্রে আমরা জানি যে নিউক্লিয়ার মেডিসিনের অনেক বড় রোল আছে, অনেক গুরুত্বপূর্ণ রোল আছে। সার্জারির সঙ্গে সেই রোলটা কি, কিংবা সার্জারি ছাড়া শুধু আপনাদের দ্বারাই সম্ভব কিনা চিকিৎসা? না, থাইরয়েড ক্যান্সার ধরা পড়লে প্রথম কাজ হচ্ছে সার্জারি, অপারেশন। থাইরয়েড গ্ল্যান্ডের টোটাল থাইরয়েডেক্টমি, থাইরয়েড গ্ল্যান্ড যতটা সম্ভব ফেলে দেওয়া। নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি করা যেতে পারে, খুব মানে লেস দেন 1 গ্রাম টিস্যু রেখে, অর্থাৎ ল্যারিঞ্জিয়াল নার্ভকে সেভ করে বা ভোকাল কর্ডকে সেভ করার জন্য যতটুকু রাখা দরকার, বাকিটা পুরাটাই ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে এবারে যে রেসিডুয়াল টিস্যুটা যেটা কাটা গেল না, সেটাকে রেডিও আয়োডিন দিয়ে পুরাপুরি অ্যাবলেট করে দিতে হবে। সেটা কিভাবে করে থাকেন এটা পেশেন্ট সার্জারি করার পরে যখন আসে, আমরা পেশেন্টের বায়োপসি রিপোর্ট দেখি, সার্জারি রিপোর্টটা দেখি যে কতটুকু ওনারা কেটেছে, বায়োপসি রিপোর্ট দেখি যে কি ধরনের ক্যান্সার, কারণ থাইরয়েডের ক্যান্সার দুই রকমের, মানে বিভিন্ন রকমের হতে পারে। তারপরে ম্যাক্সিমামই হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড ক্যান্সার, অর্থাৎ
চিকিৎসার যোগ্য এবং চিকিৎসা করলে পেশেন্ট অলমোস্ট নর্মাল লাইফ লিড করতে পারে। তো ওয়েল ডিফারেন্সিয়েটেড যে ক্যান্সারগুলো সেখানেই নিউক্লিয়ার মেডিসিনের ট্রিটমেন্টের ভূমিকা। পেশেন্ট আসবে, পেশেন্টকে আমরা দেখব যে তার আল্ট্রাসাউন্ড করব, তার স্ক্যান করব এবং থাইরয়েড হরমোন দেখব, দেখে তাকে আমরা দেখব যে পেশেন্ট ট্রিটমেন্ট নেওয়ার উপযোগী হলো কিনা। অর্থাৎ পেশেন্টের সার্জারির পরে কিছুটা গ্যাপ দিতে হয়, 2 থেকে 3 উইকস গ্যাপ দিলে পেশেন্টের থাইরয়েড হরমোনের যে চেঞ্জ হবে এবং টিএসএইচটা বাড়বে, তখন পেশেন্ট রেডি হবে ফর টেকিং রেডিও আয়োডিন থেরাপি। তো পেশেন্টকে রেডিও আয়োডিন থেরাপির জন্য তারপরে আমরা রেডি করব, রেডি করার পর পেশেন্টকে আইসোলেশনে রেখে আমরা রেডিও আয়োডিন থেরাপিটা দিব। আইসোলেশনে রেখে মানে পেশেন্টকে আলাদা রুমে থাকতে হবে 5 to 6 days। ওয়েল প্রোটেক্টেড রুম। হ্যাঁ, ওয়েল প্রোটেক্টেড বলতে যে মেইনলি হচ্ছে যে পেশেন্টকে যে আমরা তেজস্ক্রিয় আয়োডিনটা দিব, এই তেজস্ক্রিয় আয়োডিন যেন অন্যদের ক্ষতি না করে। কারণ পেশেন্ট হচ্ছে তার ট্রিটমেন্টের জন্য আমাদেরকে দিতে হচ্ছে রেডিয়েশনটা, কিন্তু এটা অন্যদের জন্য আবার ক্ষতিকর। আমরা জানি যে রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা ক্ষতিকর। তার মানে রোগীর সঙ্গে কেউ থাকবে না? রোগীর সাথে কেউ থাকবে না, রোগী একা থাকবে। অ্যাডাল্ট পারসন এটা 5 থেকে 6 দিন আমরা রাখি এবং পেশেন্টকে কখন আমরা রিলিজ দেব সেটা আমরা সার্ভে মিটার দিয়ে মেপে নেই। নির্দিষ্ট রেঞ্জের কম যখন রেডিয়েশন আসবে তখন আমরা পেশেন্টকে রিলিজ করব। তার মানে হচ্ছে অন্যান্য ক্যান্সারের বেলায় যেগুলিতে রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন হয়, সেটা যেমন 1 মাস 1.5 মাস বা এরকম দীর্ঘমেয়াদী দিতে হয়, রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে চিকিৎসা অতদিন লাগছে না। অতদিন না, একবারই দেওয়া হয়। অলমোস্ট 1 উইক। হ্যাঁ, অলমোস্ট 1 উইক পেশেন্ট আইসোলেশনে থাকবে, কিন্তু ট্রিটমেন্টটা দেওয়া হবে একবারই। সাধারণত একবারই দেওয়া হয়। পরবর্তীতে যদি আবার রিল্যাপস করে তাহলে পরবর্তীর কথা পরে, কিন্তু সাধারণত একবার দিয়ে 1 সপ্তাহ আইসোলেশনে থাকবে পেশেন্ট। যদি আইসোলেশনে না রাখেন তাহলে এই যে তার রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দিলেন, সেই তেজস্ক্রিয়তায় তার আশেপাশে যারা থাকবেন তাদের ক্ষতি হতে পারে আপনি বলছেন। তাহলে যাকে দিচ্ছেন তার ক্ষতিটা কেমন হতে পারে? এখন এটা হচ্ছে রিস্ক এবং বেনিফিট আপনাকে দেখতে হবে। যে পেশেন্টের ক্যান্সারকে সারানোর জন্য আমাদেরকে রেডিয়েশন দেওয়া হচ্ছে, কিন্তু এটা যাতে তার অন্য অর্গানের ক্ষতি না করে সেটাও আমাদেরকে দেখতে হবে। এটার জন্য আমরা কিছু কিছু ব্যবস্থা নেই। যেমন পেশেন্টকে আমরা যথেষ্ট পরিমাণে পানি খেতে পারি, লিকুইড খেতে বলি, পানি তরল জিনিস খেতে পারি যাতে করে বডি ওয়াশ হয়ে যায়। কারণ যতটুকু প্রয়োজন থাইরয়েড গ্ল্যান্ডের রেসিডুয়াল টিস্যুতে আয়োডিনটা গেল, বাকিটা তো বডিতে ব্লাডের মধ্যে ছড়িয়ে পড়বে, সেটা যাতে তাড়াতাড়ি ওয়াশ আউট হয়ে যায়। তারপরে নর্মালি রেডিও আয়োডিন স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে যায়, তো স্যালিভারি গ্ল্যান্ডে গিয়ে বসে থাকলে স্যালিভারি গ্ল্যান্ডগুলো আবার নষ্ট হয়ে যাবে, লালা গ্রন্থি নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে লালা তৈরি হবে না, পেশেন্টের নানা রকমের সমস্যা হবে। কাজেই লালা গ্রন্থিগুলো যেন বারে বারে যেন ওয়াশ করা হয়, এই জন্য আমরা পেশেন্টকে অল্প অল্প পরিমাণে টক জিনিস মাঝে মাঝে খেতে বলি। 2 ঘন্টা 3 ঘন্টা পর পর অল্প অল্প টক খেলো, লালাটা বের হয়ে গেল, লালা সিক্রেশন বেশি হবে, ফলে এটা বেরিয়ে আসবে, ওয়াশ আউট হয়ে যাবে, লালা গ্রন্থিটার ক্ষতি কম হবে। এরকম মেজারমেন্ট আমরা নেই। এছাড়া আর যেহেতু এই ক্যান্সারে এটাই একমাত্র মানে ইফেক্টিভ ট্রিটমেন্ট, ফলে এই ক্যান্সার থেকে তাকে বাঁচাতে হলে তো আর ভালো অপশন নেই, ফলে তার জীবন বাঁচানোর জন্য সাময়িক যে সমস্যাটুকু হয় ওটুকু মেনে নিতে হবে। পরবর্তীতে এই সমস্যা তো আর থাকছে না তার। বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। বেশিরভাগ রুগী দেখা যায় যে একবার ট্রিটমেন্ট দেওয়ার পরে রুগী নর্মাল লাইফ লিড করে, পরবর্তীতে থাইরয়েড গ্ল্যান্ড যে কেটে ফেলা হলো, থাইরয়েড হরমোন যে তৈরি হচ্ছে না, এই জন্য তাকে থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্টে সারা জীবন থাকতে হবে এবং আমরা লাইফ লং তাকে ফলো আপ করি। সাধারণত 6 মাস পর পর তাকে আমরা ফলো আপ করে দেখি যে তার হরমোন রিপ্লেসমেন্ট ঠিক আছে কিনা এবং তার এই ক্যান্সার আবার রিকার হওয়ার কোনো চান্স আছে কিনা, সমস্যা হচ্ছে কিনা। সেজন্য আমরা যেহেতু তার গ্ল্যান্ড ফেলে দিচ্ছেন, গ্ল্যান্ড যে হরমোন তৈরি করতো সেটা বাইরে থেকে দিতে হচ্ছে, এটা সারা জীবন তাকে করতে হবে, কিন্তু এতে কোনো ক্ষতি নাই, তার উপকার আছে। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম থাইরয়েড ক্যান্সারের চিকিৎসায় নিউক্লিয়ার মেডিসিনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে কিছু পরামর্শ, আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এখন আপনারা দেখতে পাবেন নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো বাইসেপের একটা মুভমেন্ট, যে মুভমেন্টের কারণে আমরা যেটা বলি যে বাইসেপের যে টেনিস বল যে ইফেক্টটা হয়, মানে বাইসেপের ভিজিবিলিটি দেখলে মনে হবে যে একটা বলের মতো একটা রাউন্ড শেপ চলে আসে, ওই শেপটা আনার জন্য যে এক্সারসাইজটা সেটা আমরা দেখাবো। এর আগেও আমরা এই করেছিলাম, দেখিয়েছিলাম, সেটা দেখেছিলাম আমরা ডাম্বেলের মাধ্যমে।
ডাম্বেলের মাধ্যমে যে জিনিসটা যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আপনি যদি ডাম্বেলটা ইউজ করেন, আপনি যেহেতু এটা মানে ম্যাসিভনেস আনতে হবে, যেহেতু ডাম্বেলে বেশি ওয়েট নেওয়া যায় না, ম্যাসিভনেসটা ওই পরিমাণ আসে না। কিন্তু আপনি যদি বারবেলটা ইউজ করেন তাহলে আপনার ম্যাসিভনেসটা বেশি আছে। রিজনটা হচ্ছে এই, আপনার বারবেলের ডাম্বেলের চেয়ে বেশি ওয়েট হ্যান্ডেল করতে পারবেন। এখন দেখবেন যে কীভাবে এই এক্সারসাইজটা করতে হয়। ওকে, নর্মাল একটা ডাম্বেল নেবেন, খেয়াল করবেন যে আমরা যেটা আগে বলেছিলাম যে নি এবং এলবো সেম ইয়েতে রাখবেন, অ্যালাইনমেন্টে রাখবেন। ওকে, গো ডাউন, গো আপ, গো ডাউন, গো আপ। যখন উপরে যাবে 2 সেকেন্ড কিন্তু পজ না করলে স্কুইজিংটা হবে না। গো ডাউন, ডাউনের সময় যতটুকু নিচে আপনি নামাতে পারেন, কারণ নামালে পরে জিনিসটা স্ট্রেচিং হবে। গো আপ, কারণ স্ট্রেচিং এবং কন্ট্রাকশন যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনার মাসেল ডেভেলপমেন্ট ঠিক মতো হবে না। যদি শুধু কন্ট্রাকশন হয় তাহলে মাসেলটা ছোট হয়ে যাবে, আর যদি শুধু হয় মানে স্ট্রেচিং হয় তাহলে মাসেলটা বাড়বে, কিন্তু একটা লুজনেস ভাব থাকবে, টাইটনেস ভাবটা আসবে না। ওকে, গো ডাউন, গো আপ, গো ডাউন, গো আপ। ওকে, গোটা থাকুন। ওকে, খেয়াল করে দেখেন। ওকে, আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমরা যে কারণে এটাকে আমরা বেসিক মুভমেন্টের ভিতরে নিয়ে আসিনি, রিজনটা হচ্ছে এই, যখন আমরা বারবেলটা ইউজ করবেন তখন ওয়েটটা কিন্তু আপনাকে বেশি নিতে হবে। কিন্তু এখানে যে সমস্যাটা রয়ে যায় সেটা হচ্ছে, ওকে রাখো, সমস্যাটা হচ্ছে যখন করছিল তখন খেয়াল করে দেখবেন যে পিছনে এটা কিন্তু একটা স্ট্রেন পড়ে, যেটা ডাম্বেলে পড়বে না। এই জন্য যারা অ্যাডভান্স ইয়েতে চলে গেছেন, আপনারা লেভেলে করছেন, তারা শুধুমাত্র ডাম্বেলের পরিবর্তে আপনারা বারবেল ইউজ করবেন। কিন্তু ইনিশিয়ালি কেউ কখনো ডাম্বেলটা আপনি করবেন না। এতে হবে কি আপনার বাইসেপ করতে গিয়ে, ডেভেলপ করতে গিয়ে আপনার যেটা হবে লোয়ার ব্যাকে একটা ইনজুরি হবে অথবা আপার ব্যাকে একটা হবে, ইনজুরি হবে। সুতরাং যদি আপনার টোটাল ফিটনেস না থাকে তাহলে কখনোই আপনি বারবেল নিয়ে করবেন না, আপনি ইয়েতে যাবেন না, সবসময় ডাম্বেল দিয়ে করবেন। কিন্তু ডাম্বেলতে করার সময় একটা সময় দেখা যায় যে ওই যে টেনিস বলের যে ইফেক্টটা এটা আসছে কিন্তু খুব ছোট অবস্থায় থাকে, তখন ওইটাকে ম্যাসিভনেস আনার জন্য যারা অলরেডি মানে এক্সপিরিয়েন্স যারা আছে, ওয়েট ট্রেনার আছে, তারা এই বারবেলটাকে যদি আপনারা ইনক্লুড করেন তাহলে আপনার বাইসেপের ডেফিনেশনটা খুব ভালোভাবে আসবে। প্রিয় দর্শক, আমাদের হঠাৎ যদি শরীরের কোনো অংশ পুড়ে যায় সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়ার আগে তাৎক্ষণিকভাবে কি করণীয়, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। হঠাৎ করে যে কোনো মুহূর্তেই আমাদের শরীরে যে কোনো জায়গা পুড়ে যেতে পারে। পুড়ে যেতে গেলে প্রথমে আক্রান্ত ব্যক্তিকে অ্যাসুরেন্স দিতে হবে এবং বলতে হবে আপনি ভয় পাবেন না। তারপর তাকে আগুনের যে জায়গাতে আগুন লেগেছে তার থেকে সরিয়ে নিতে হবে এবং তাকে কোনো কম্বল বা ভারী কোনো কাপড় দিয়ে জড়িয়ে ধরতে হবে। এরপর যে জায়গাটা পুড়ে গেছে সেখানে হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে পানি ঢালতে হবে। এতে হচ্ছে পোড়া অংশটার ক্ষতটাও কমবে কিছুটা এবং সে আরাম পাবে। এবং আমরা যেটা দৈনন্দিন জীবনে করে থাকি অনেকেই, পেস্ট, তারপর হচ্ছে নারিকেল তেল, এসব আমরা দিয়ে থাকি, এগুলো কোনোভাবেই দেওয়া যাবে না এবং তাকে যত দ্রুত সম্ভব আমাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। যদি আপনার পরিবারের কেউ দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়, তবে সঙ্গে সঙ্গে তাকে চিৎ করে শুইয়ে দিয়ে পা দুটো উঁচু করে কিছুক্ষণ রাখবেন এবং 1 গ্লাস চিনি অথবা গ্লুকোজের শরবত পান করাবেন। এতে করে দ্রুত সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা থাকছে, রোগীটার পূর্ণ হিস্ট্রি নেই, তার অসুখটা কিভাবে হইলো, কখন থেকে হইলো, কতদিন যাবত আছে, কতক্ষণ ডিউরেশন, সব ডিটেলস হিস্ট্রিটা তার থেকে নেওয়া হয়। নেওয়ার পরে তারপরে তখন তার ফ্যামিলি হিস্ট্রি নেওয়া হয়, তার ফ্যামিলিতে এই সমস্ত রোগ আছে কিনা। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।